সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাজ্জাদ রহমান। আমি রোজি রহমান। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের এই বিকেল বেলায় স্বাগত জানাচ্ছি কবিতার প্রহরে। আজ আমরা বিজয়ের কবিতা শুনবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন কবি মিন্টু সারেং এবং কবি শিরিন আক্তার, এবং আমাদের সাথে যুক্ত হবেন আশা করছি কবি মোস্তফা ইকবাল। তো শুরুতে আমি যার যার অনুভূতি জানতে চাইবো। প্রথমে মিন্টু সারেং, আপনার অনুভূতি জানতে চাইবো যে আজকের এই বিকেলে আপনার কি বোধ হচ্ছে? স্বাধীনতার আমরা 50 বছরের মুহূর্তটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মিন্টু সারেং। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আজকে নবাবিশনের বিজয়ের কবিতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত আছেন। যারা দেখছেন তাদের সবাইকে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। তো মুক্তিযুদ্ধ আমরা অনেকেই দেখেছি, হয়তো করতে পারিনি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমি নোয়াখালী জেলা স্কুলের 7ম শ্রেণীর ছাত্র ছিলাম। আমার শহর নোয়াখালীর একেবারে শহরের উপরেই আমার বাড়ি ছিল। সেই হিসাবে মুক্তিযুদ্ধকে খুব কাছ থেকে দেখার আমার সুযোগ হয়েছে। পাকিস্তানি বাহিনী যখন নোয়াখালীতে প্রবেশ করে, পর্যন্ত নোয়াখালী ছিল মহান মুক্তিযুদ্ধের উত্তাল এক অঞ্চল। আমার বাড়ির সামনে পেছনে মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিত। 22শে এপ্রিলের আগ পর্যন্ত মুক্তিযোদ্ধারা, আমার ছোটবেলায় আমি যে স্কুলে পড়ালেখা করেছি, আমার বাড়ির পাশে মাইজদি পিটিআইতে তাদের ট্রেনিং প্রশিক্ষণ ক্যাম্প ছিল, এবং এই প্রশিক্ষণ ক্যাম্প থেকেই অনেক মুক্তিযুদ্ধ শুরু করেছেন। তখন তাদেরকে আমার খুব কাছ থেকে দেখা সৌভাগ্য হয়েছে। পুরো 71 জুড়ে নোয়াখালী শহর কখনো গ্রামে, কখনো শহরে, কখনো গ্রামে, কখনো শহরে। শহর যেহেতু পাকিস্তানিরা দখল করে ফেলেছে, তখন আমরা চলে গেছি পরিবার সহ। আবার কিছু সময় অতিক্রম হওয়ার পরে পরিবারের অন্যান্য সদস্যরা গ্রামে রয়ে গেছে। আমি, আমার বৃদ্ধ দাদা সহ আমরা বাড়িতে ফিরে আসি। দাদা দাদি ছিলেন বাড়িতে, আর আমি ছিলাম। আর সবাই গ্রামে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে তখন ছিল। এর ভিতরে আমার এক চাচা, মামা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, ফুফাতো ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এর ভিতরেই আসলে কৈশোর উত্তীর্ণ হয়েছি। মুক্তিযুদ্ধকে খুব কাছ থেকে দেখতে দেখতে মুক্তিযুদ্ধের কিছু স্মৃতিচারণ না করলে, প্রথমত যতদিন পাকিস্তানি বাহিনী নোয়াখালীতে ছিল, আমরা গ্রামে চলে যাওয়ার পর যখন ফিরে আসলাম, আবার দাদা এবং দাদির, আমি তখন জেলা স্কুলে যেতাম। একদিন স্কুলে আমাদের 4র্থ শ্রেণীর কর্মচারী, যাকে সাধারণত ক্যাশ সরকার বলা হতো, সেই বিভীষণ মজুমদার, তাকে রাজাকাররা
আমাদের স্কুল প্রিমিসেস থেকে ধরে নিয়ে যায় এবং তাকে হত্যা করে। ওই সময় নোয়াখালী জেলা স্কুলের ছাত্র, 10ম শ্রেণীর ছাত্র আব্দুল সত্তার হাজী জহুরুল হক মিয়ার ছেলে, আপনারা অনেকে জানেন জহুরুল হক গ্যারেজ নোয়াখালীর কদমতলা যাকে বলে এখন, সে আব্দুল সত্তার জসিম ভাইকে ধরে নিয়ে হত্যা করে। তারপর নোয়াখালী জেলা স্কুলেরই ছাত্র, কলেজে পড়তেন, আমাদের পরিচয় ছিল, মানে আমরা বড় ভাই হিসেবে তাকে জানতাম। ফার্স্ট ইয়ারে 71-এ ভর্তি হয়েছিলেন মেজবাউদ্দিন, তাকে হত্যা করা হয়েছে। এভাবে আমার সেই সময়কার স্মৃতি, নোয়াখালী শহরে প্রতিটি অলিগলিতে লাশ আমরা দেখতে পেতাম। সুবেদার আব্দুল গফরানকে যখন রাতের অন্ধকারে লক্ষ্মীনারায়ণপুর তার শ্বশুর বাড়ি থেকে, উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এসেছিলেন স্ত্রীর সাথে দেখা করার জন্য, তখন লক্ষ্মীনারায়ণপুর গ্রাম ছিল অনেকটাই রাজাকার অধ্যুষিত। সেই রাজাকাররা তাকে ধরে এনে হত্যা করলো আজকের পুলিশ কেজি স্কুলের সামনে। তখন যে রাস্তা, এখন যে রাস্তাটি ছিল একটি চিকন আইলের মতো। এই রাস্তার উপরে সুবেদার আব্দুল গফরানের মৃতদেহ পড়েছিল প্রায় 2 দিন। মুক্তিযুদ্ধ চলাকালীন প্রতিদিনই মানুষের লাশ দেখেছি। পাকিস্তানি হানাদার বাহিনী যেদিন প্রথম নোয়াখালী শহরে প্রবেশ করে, সেদিন যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল প্রথম, সেটি আমাদের বাড়ির পেছনের পুকুর পাড়ে, মাইজদি পিটিআই এর ঠিক পেছনে। শহর রেড করে তারা শহরে আগুন জ্বালিয়ে দিয়েছিল বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়িতে। শহীদুদ্দিন ইস্কান্দার কোচ্চি মিয়ার বাড়িতে আগুন দিয়েছিল, তৎকালীন আওয়ামী লীগ নেতা রশিদ এমপি তার বাড়িতে আগুন দিয়েছিল, মালেক উকিল সাহেবের বাড়িতে আগুন দিয়েছিল, গুপ্তাঙ্গে আগুন দিয়েছিল, গুপ্তাঙ্গ। এভাবে আগুন দিয়ে পুরো শহর রেড করে প্রথম যাদেরকে তারা পেয়েছিল তাদের 4 জনকে ফার্স্ট টাইম হত্যা করেছে সকাল 10:30টার ভিতরে মাইজদি পিটিআই স্কুলের মহিলা হোস্টেলের পশ্চিম পাশে, আমাদের বাড়ির পুকুরের উত্তর পাড়ে। তারপর সেদিনই তারা সারাদিন শহর থেকে অনেক লোকজনকে ধরেছে, ধরে নির্মাণাধীন আজকের যে আধুনিক সদর হাসপাতাল, তখন সে সদর হাসপাতাল নির্মাণাধীন ছিল। সেই হাসপাতালের দিঘির পূর্বে আজকে যেখানে সুইপার কলোনি, সেখানে একসাথে 56 জন মানুষকে তারা ওই মানুষদের হাতেই গর্ত করেছে, গর্ত খুঁড়েছে। গর্ত খোঁড়া শেষে তাদেরকে সে গর্তের পাড়ে দাঁড় করিয়ে একসাথে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে। এটি আমার চাক্ষুষ চোখে দেখা। আমাদের গ্রামটা এমন এক জায়গায়, পশ্চিম মাথা থেকে তখন ধান ক্ষেত ছিল, এরপরেই হাসপাতাল। আমরা পাকিস্তানি আর্মিদের এই মানুষকে ধরে নিয়ে আসা ট্রাকে করে এটা দেখার জন্য ছোট ছোট আমরা কয়েকজন কিশোর লুকিয়ে দেখছে তারা কি করে। আমরা যে জায়গা থেকে দেখছিলাম সে জায়গা 5 একর থেকে 7 একর জায়গা পরে হাসপাতাল, এটা খালি বিল। হাসপাতালের দিকটা তখন পরিপূর্ণভাবে তৈরি হয়েছে, কিছু কিছু কনস্ট্রাকশন হচ্ছে। এর ভিতরে
তারা তাদেরকে ধরে নিয়ে গিয়ে সেখানে 56 জন মানুষকে গুলি করে হত্যা করে। আবার সে পাঞ্জাবিরা যখন চলে গেল, আমরা দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আমাদের সাথে উপস্থিত রয়েছেন কবি শিরিন আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই বিকেলে লাল সবুজ পতাকায় মোড়া আমাদের কবিকে স্বাগত জানাচ্ছি। আপনার অনুভূতি ব্যক্ত করুন যে বিজয়ের দিনে আপনার কেমন লাগছে, কবি শিরিন আক্তার। আজকে 49তম বিজয় দিবসে আমার খুবই ভালো লাগছে, খুবই খুশি লাগছে এজন্য যে এই করোনা পিরিয়ডেও আমরা আপনার সৌজন্যে অনলাইন অনুষ্ঠানে বিজয় দিবস অনুষ্ঠানটা পালন করছি। সেজন্য যারা দর্শক শ্রোতা এবং আপনি সহ সবাইকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা, এবং আমি মনে করি যে হাজার গোলাপের শুভেচ্ছা জানানো উচিত। ভাবিকে সহ মিন্টু ভাই আছেন এবং আমাদের আরো আমার যারা আছেন আসবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমিও আমার কিছু মুক্তিযুদ্ধের স্মৃতি এখন মনে পড়ছে। আমি ছোট ছিলাম, ক্লাস 3 তে পড়তাম তখন। আমার ভাই মুক্তিযুদ্ধে গিয়েছিল। আমার ভাই মিন্টু ভাই, আপনারা সবাই চিনেন, মিন্টু ভাই ভালো করে চিনে, অ্যাডভোকেট নিয়ামতুল্লাহ। তো ওই আসলে আমি এত লম্বা করে বলতে পারবো না, আমি ওইটুকুই বলতে পারবো যে আমরা মুক্তিযোদ্ধা ছিল আমার ভাই, মুক্তিযুদ্ধে গেল কেন এই অপরাধেই কিন্তু আমার মুক্তিযুদ্ধে একেবারে নিহত হয়ে যায়, আমাদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়। আমি ছিলাম, আমাদের গ্রামটা হলো জিততলি, বড় বাড়ি আমাদের, মানে জিততলি গ্রামটার নাম ছিল। এটা বেগমগঞ্জেরই, আপনারা জানেন যারা অনেকে আছেন। তো সেই স্মৃতিটা আসলে ভয়ানক, নিজের চোখে দেখেছি ঘরে আগুন জ্বলছে। তারপরে আমার ভাই মুক্তিযোদ্ধা থাকার কারণে আমাদেরকে, আমার মা, আমার বোন, আমার মানে প্রিন্সিপাল, আমার ছোট ভাইটা যে প্রিন্সিপাল ছিলেন, সদ্য রিটায়ারমেন্টে আসছেন, আমরা 5 জন। আমার আরেক ভাই ছিল, উনি 75-এ মারা গেছেন। আমাদেরকে একটা নৌকায় করে রাতের অন্ধকারে আমার বড় বোনের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা তখন শুধু এক কাপড়ে আমরা বের হয়ে গিয়েছিলাম, আমাদের সব বাড়ি ঘর সবই দখল করে ফেলছিল। মানে আমি আসলে আমার স্মৃতি কথায় লিখেছি, আমাদের কিছুই ছিল না যুদ্ধের বছর, এবং শুধু অপরাধটা একটাই, আমার ভাই ছিল মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে গিয়েছিল। ওটা ঘরের শত্রু বিভীষণের মতনই একজন একটা প্রচার করে দিয়েছিল এলাকায়, বাস। তারপরে রাজাকাররা সব আমাদের চোখের সামনে 1 সপ্তাহ ব্যাপী প্রত্যেক রাতে এসে এসে সবকিছু নিয়ে যেত। শুধুমাত্র ভাগ্য ভালো যে আমার আম্মা, আমরা ওই ওরা পরিচিত ছিল, তো আমাদেরকে মানে শারীরিকভাবে আমাদের কোনো ক্ষতি করে নাই, আমাদের জিনিসপত্র সবকিছু নিয়ে গেছে। তো এই স্মৃতিটুকু আমার কাছে। আর সর্বশেষ আমরা যখন শেষের দিকে ডিসেম্বরের বিজয় আমি দেখেছি, সেটা হলো তখন আমরা মাইজ দিতে চলে এসেছি। আমার বড় ভাই কিভাবে যেন যাই হোক আমাদের ব্যবস্থা করেছিল। তারপর খুব কাছে থেকে দেখেছি কিছু গুলিগোলা, মুক্তিযোদ্ধারা কিভাবে রাজাকারদেরকে ঝুলিয়ে শেষের দিকে ওই ডিসেম্বর মেরেছিল মাইজদি বাজার, মানে পিলারের সাথে ঝুলিয়ে উল্টো দিকে। আমার একটা দৃশ্য আমি দেখেছিলাম, খুব তখন আনন্দ লাগতো যে মুক্তিযোদ্ধারা পাঞ্জাবিদেরকে মারতেছে। আর ওই তো 7ই ডিসেম্বর যখন আমাদের নোয়াখালী মুক্ত হলো, তখনও আমরা নোয়াখালীতেই ছিলাম, যদিও 16ই ডিসেম্বরের পরপরই আবার আমরা চলে যেতে হয়েছিল ব্রাহ্মণবাড়ি, আমার মামার বাড়িতে। ওই স্মৃতিটুকু আমার অক্ষয় হয়ে আছে, মুক্তিযুদ্ধে বেদনাদায়ক চিত্র আর কি। আর আজকের এই অনুষ্ঠানে আমাদের অন্য কবি ভাইয়েরা কখন আসবেন আমি তো বুঝতে পারতেছি না। এই মুক্তিযুদ্ধ আমরা কথা বলবো, মাঝে মাঝে কথা চ্যানেল হবে, অনুভূতি ব্যক্ত হবে। তবে যেহেতু আপনারা দুজনই কবি এবং হলো কবিতার প্রহর, আমরা মনে হয় প্রথমে একটা কবিতা শুনি। প্রথমে শিরিন আক্তার আপনার কবিতা দিয়ে শুরু করি, আমরা সচিত একটি কবিতা শুনবো, এরপর আমরা মিন্টু ভাইয়ের কাছে যাব।
না, কিন্তু ঠিক আছে, মুক্তিযুদ্ধের সময় বা আমি বিভিন্ন সময় কিন্তু বিজয় দিবসকে কেন্দ্র করে অনেক কবিতা লিখেছি, কিন্তু আজকে আমি একদম নতুন, গত পরশু রাতে আমার কবিতা লেখা হয়েছে, আমি কবিতা লিখেছি, আমার কবিতা এখন পড়ে শোনাচ্ছি। তবে আমার মিন্টু ভাইয়ের সামনে কবিতা পড়তে আমার কিন্তু একটু জড়তা মনে হয় যেন এসে যাচ্ছে। মিন্টু ভাই কিন্তু অনেক ভালো কবিতা লেখেন। যাই হোক, আমি পড়ছি আমার প্রথম কবিতা, মরবে অকাতরে। আমার কবিতার নাম মরবে অকাতরে। কি যে দিন এলো, মরু প্রেতরা শুরু করেছে নৃত্য। এদেশে জন্ম নিয়ে তারা রয়ে গেছে পাখিদের ভৃত্য। বিজয় ছিনিয়ে এনেছে বাংলার কোটে আবাল বৃদ্ধ বনিতা, আবারও অপশক্তিকে ধ্বংস করবে দেখা দিলে প্রয়োজনীয়তা। এ জাতি বড়ই সাহসী জাতি, প্রমাণ করেছে বারবার এরা কখনোই ধ্বংস হবে না, আগাছাড়া সচেষ্ট হলেও শতবার। ৭১ ওরা নিঃশেষ করেছে ৩৩ কোটি প্রাণকে, ৩৩ লক্ষ প্রাণকে। যত এবার ভাঙুক ভাস্কর্য, প্রস্তুত রেখেছি ১৬ কোটি জনতাকে। সময় এসেছে বিনাশের জন্য, বেছে নাও ওদের। আমাদের যারা শত্রু, বাঙালির কোনোদিন করেনি কো ভয় বরণ করতে মৃত্যু। এসো পরগাছা সব, যত পারো করো যুদ্ধ। বীর বাঙালিকে পারবেই না করতে অবরুদ্ধ। ইতিহাসে আছে বিজয় ছিনিয়ে আনার ভুরি ভুরি প্রমাণ। দেশ মাতার তরে মরবে অকাতরে, রাখতে তাঁর সম্মান। তারপর আমার দ্বিতীয় কবিতা, জালে। জাতির জনকের জন্ম শতবার্ষিকীর এই বিজয়ীর দিন, বৈশ্বিক মহামারীর এ দুঃসময়ে মানুষেরা আজ অভিপ্রায়হীন, নিরাশ্রয় নিরন্নরা, সে কারণে হয়ে গেছে আরো দিনহীন। বিজয় উৎসবে যা যা ব্যয় হতো, সেগুলো শীতার্তদের বিলিয়ে দিন। যে আনন্দে শহীদদের আত্মার মাগফেরাত হতো, গরিব দুঃখীদের মুখের হাসিতে তা শতগুণ বেড়ে যেত। আসুন যত স্বাধীনতার পক্ষের সুশীল সচেতন জনতা, দেশবাসীর দ্বারে দ্বারে পৌঁছে দেই কিছু খুশির বার্তা। ২০২০ সনের এই করোনা কালে একজন মানুষও মরবে না দুর্নীতি আর ভেজালের জালে। আচ্ছা, এই সাথে আমি কিন্তু একটা অন্য আমার এক প্রিয় কবি ডক্টর সাইফ ফাতেউর রহমানের একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম নিজেকে কিভাবে ক্ষমা করি, কবি সাইফ ফাতেউর রহমান। ঘৃণা ছুঁড়ে দিতে ইচ্ছে করে নিজের দিকে, আপন ব্যর্থতার দায়ভার চাপাতে চাই না কারো উপরে। স্বপ্নের স্বাধীনতার সম্পন্ন শুদ্ধতার আলো ছড়াতে পারিনি, জনমানুষের কাছে পৌঁছে দিতে পারিনি কাঙ্ক্ষিত সুফল। নিজেকে কিভাবে ক্ষমা করি, নিজেকে নিজে কিভাবে পরিত্রাণ দেই, ক্ষমার যোগ্য কিভাবে হতে পারি আমি। অগ্রজের মতো শহীদ হতে পারিনি, অগ্রজের মতো শহীদ হতে পারিনি। শরীর বন্ধুর মতো সকল স্বজন হারা হইনি আমি।
লড়াকু গ্রামীণ চাষির মতো স্বাধীন স্বদেশে লাঙল তুলে নেয়নি হাতে, শ্রমিকের মতো আবার ফিরে যায়নি কারখানায়। নাগরিক সুবিধাশ্রয়ী আমি বিদ্যার্জনের অহংকারে হরণ করে নিতে চেয়েছি অর্জিত সুফলের সিংহভাগই। উন্নতয়া সুজীবনের কাঙ্ক্ষিত সাফল্য আসেনি আজও নিশ্চিত করতে পারিনি মৌলিক চাহিদাগুলিও। সুপ্রভার অঙ্গীকারে অটল থাকতে পারিনি নিষ্ঠায়। পদস্খলনের লজ্জা অক্ষমতা কুরে কুরে খায় আমাদের অমানবীয় অনাচারে দুর্বৃত্তায়নের চরম বিচ্যুতি, যখন পদভ্রষ্টতায় অমার্জনীয় অপরাধ রেখে মুক্তি কিভাবে আমি পাবো। এরপরে আমার আর একটি কবিতার নাম ভালো মানুষ। এরিক, ভাবি আমরা আপনার কাছে আবার আসবো, এবার আমরা মিন্টু সারেঙ্গের কাছ থেকে কবিতা শুনবো। আমরা এক এক করে সব কবির কাছে যাব, তবে একটি করে কবিতা শুনবো, একটু কথা বলবো, তারপর আবার যাব, একাধারে নয়, শুধু এরকম আর কি। মিন্টু ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ। এবার আমরা কবি মিন্টু সারেঙ্গের কাছ থেকে কবিতা শুনবো। আমাকে শুনছেন? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। মানে আপনার একটি কবিতা পরে আমরা আরেকজনের কাছে যাব, মানে একটি করে শুনবো কবিতা। কোনটা? মানে আপনার স্বরচিত একটি কবিতা শুনবো এখন বিজয়ের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আমার এই সমবয়সী এক মুক্তিযোদ্ধার, নিহত শহীদ মুক্তিযোদ্ধার উপরে লেখা আমার একটি গল্প, কবিতা। তোর সাথে আমার শেষ দেখা সেই কবে, একজন শহীদ মুক্তিযোদ্ধার প্রতি। শেষবার তোর সাথে আমার যেন কবে দেখা হলো, তোর কি মনে আছে? না, তোর তা মনে থাকার কথা নয়। তুই সব সময় ছিলি আত্মভোলা। কেন বলতে পারিস? আচ্ছা, তুই এমন কেন রে? তোর লাল নীল হলুদ বেগুনি রংধনু মাখা সে স্বপ্নেরা যেন বারবার পাখা মেলেছে পাখা। ভোরের চলমান ট্রেনের জানালায় পেছনে ছুটে চলা নিসর্গের মায়া, দৃষ্টির আলপনায় ক্যানভাসের প্রতি ছায়া। আজ তোকে বড় বেশি প্রয়োজন, তুই হলি সব সময় সময়ের সাহসী সন্তান। মায়ের সাথে তোর শেষ বাক্যটি ছিল জয় বাংলা। কথা ছিল তুই ফিরে আসবি। যুদ্ধে তোর শহীদ হওয়ার কথা ছিল না, কথা ছিল শত্রুর শেষ বাংকার ধ্বংস করে হাওয়ায় ভাসাবি আমাদের লাল বৃত্তের সবুজ পতাকা। এমন অনেক কথা তোর সাথে আমার সারাদিন সারা বেলা কেটে গেল। যুদ্ধে যাওয়ার ঘোরে ঘুঘু ডাকা দুপুরে খাল পথে নৌকায় যেতে যেতে আমরা যখন পৌঁছলাম শত্রুর চকির খুব কাছাকাছি,
তাল সুপারি বাগান সবুজ পেরিয়ে বড় রাস্তায় এই মাত্র সাঁই করে চলে গেল সৈন্য ভর্তি পাখিদের জিপ গাড়ি। চলমানতাহীন অজান্তে তোর শারীরিক ছায়া বড় বেশি প্রলম্বিত মনে হলো আমার। তোকে আঁকড়ে ধরতে চাইলাম দুহাত দিয়ে, তুই ছিটকে বেরিয়ে গেলি আমারই হাত গলে। হাতে থাকা মেশিন গান খই ফুটালো শত্রুর ঘাঁটিতে। তোর সাথে আমার শেষ দেখা সে কবে, সে কথা আজ আর মনে নেই তোর? আজ তুই নেই, তোর শরীর অনেক আগেই মিশে গেছে কালো মাটির আল পথে। তোর সাথে আমার শেষ দেখা সেই কবে, কবে কার কথা আজ মনে পড়ে বিজয়ের দিনে। খুব সুন্দর, খুব ভালো লাগলো কবিতাটা। ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। এবার আমরা কবি শিরিন আক্তারের কাছ থেকে একটা কবিতা শুনবো। ধন্যবাদ। আমি এখন এটা বিজয়ের উপর লেখা নয়, একটি কবিতা পড়ছি। কবিতাটির নাম পুরুষ। পুরুষ তো ভালোবাসতে জানে, সর্বহারাও করতে জানে, সর্বনাশ তো করতে জানে, মধুচন্দ্রিমায় ভাসতে জানে, মহাশূন্য জয় করতে জানে। পুরুষ রং মেখে সং সাজতে জানে, রংধনুর রং ছড়াতে জানে, গিরগিটির বর্ণ ধরতে জানে, ঘুম পোকাও শোষক হতে জানে, দাবদাহে বাড়ি ছড়াতে জানে, শ্যাম বনানীকে মরু বানাতে জানে, শিকারী হয়ে শিকার করতে জানে, আবার শিউলির মালা পরাতে জানে। পুরুষ সুন্দর ঘুড়ি ওড়াতে জানে, নাটাই ঘুরিয়ে সুতো কাটতে জানে, ভেঙে আবার গড়তে জানে, ভাঙা হৃদয় জুড়তে জানে। পুরুষ সাঁতার ভালো কাটতে জানে, ইংলিশ চ্যানেল জয় করতে জানে, গভীর জলে ডুবতে জানে, নোংরা ড্রেনে ঢুকে বের হতে জানে, ডুবুরি হয়ে রত্ন আনতেও জানে, সাগরের মাছ ধরতে জানে। পুরুষ ভালো অভিনয় জানে, হাজার গোপেনী পুষতে জানে, অবেলায় পিছু ডাকতে জানে, সুখের ঘর নিমেষে ভাঙতে জানে, খুন করে দিব্যি হাসতে জানে। পুরুষ বৈজ্ঞানিক হতে জানে, এভারেস্ট জয় করতে জানে, নতুন দেশ বের করতে জানে, তাজমহলও গড়তে জানে। পুরুষ অপমৃত্যু ঘটাতে জানে, বাড়া ভাতে ছাই দিতে জানে, হাসতে হাসতে মারতে জানে, দাঁত কেলিয়ে মাছ চাইতেও জানে, সুই হয়ে ফাল হয়ে বেরোতেও জানে। পুরুষে কেরোসিনে জীবন্ত পুড়তে জানে, লাশ ঘরে লাশ কাটতে জানে, কবরের গোড় খুঁড়তে জানে, লাশ নিয়ে ঘর করতেও জানে, লাশের জন্য
কাব্য লিখতেও জানে। পুরুষ কি না জানে? মরণ যুদ্ধে জিততে জানে, বীর শ্রেষ্ঠ হতে জানে, বারাঙ্গনাও বানাতে জানে। পুরুষ ভ্রূণ হত্যা করতে জানে, পথ শিশুর জন্ম দিতে জানে, মসজিদে মন্দিরে খুন করতে জানে, যুগে যুগে নবী ঋষিও হতে জানে। ধন্যবাদ। ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। এবারে আমরা মিন্টু সারেঙ্গের কাছ থেকে আরেকটি কবিতা শুনবো। মিন্টু ভাই, এবার আপনার পালা, আপনার কাছ থেকে শুনি। আসছে তো? না না, চলছে, তুমি ইয়েতে ঢুকো, ব্রডকাস্টে ঢুকো। আচ্ছা, বলছি। জি মিন্টু ভাই, আপনাকে আমরা দেখতে পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি। এবার আমরা আপনার কাছ থেকে শুনবো। আমি এবার যে কবিতাটি পড়ব এটি আমার সেই 69-70-এর স্কুলে থাকা অবস্থায় যে মিছিল নোয়াখালীর এক রাস্তার শহর দিয়ে হাজার মানুষের পদভারে মুখরিত ছিল যে স্লোগান, সেটি নিয়ে। জয় বাংলা শুধু স্লোগান ছিল না, দূরবীনে চোখ রেখে অসাম্য সমাজকে গড়ার স্বপ্নে হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম জয় বাংলা বলে। এই স্লোগানটি নিছক কোনো স্লোগান ছিল না, জয় বাংলার সাথে মিশেছিল 7.5 কোটি প্রাণ। আজ জয় বাংলার সাথে 16 কোটি জনগণ। আজ জয় বাংলার সাথে ভাটিয়ালি গায়ে মাঝি, জয় বাংলায় মিশে আছে প্রেমময় চিরসবুজ তরুণ। আজ জয় বাংলার সাথে মিশে আছে স্বপ্নময় তরুণী। আজ জয় বাংলার সাথে মিশে আছে প্রাণের নদী, ভাসমান রক্তে যে ধারণ করেছে বাঙালির রক্ত নিরবধি। আজও জয় বাংলা ধারণ করে জোয়ার ভাটা আসে আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, ভাগীরথী, ধলেশ্বরী ডাকে বান বহমান সময়ের স্রোতে। আজও বাঙালির সূর্য সারথী প্রিয় নদী মধুমতি। জয় বাংলা আজ রণধ্বনি, জাগ্রত বাঙালির স্বপ্ন দেখি। জয় বাংলায় আশৈশব প্রাণন্ত সকালে, জয় বাংলার সোনালী জমিনে মৃত্যু আসে বারবার। জয় বাংলার সোনালী আঁচলে মায়ের মমতা অপার। আমাদের সোনালী 71 আজও জয় বাংলায় ফিরে আসে পুনর্বার। পঙ্গু মুক্তিযোদ্ধার দীর্ঘ শ্বাসে জয় বাংলা বলে সামনে চলার। আজ জয় বাংলায় 16 কোটি প্রাণ, মুক্তিযুদ্ধ জয় বাংলা ডাকে মুজিব অমলি। দূরবীনে চোখ রেখে আজও জয় বাংলায় খুঁজি আমার বিজয়ী মুক্তিযুদ্ধের সোনালী জীবন। জয় বাংলা শুধু স্লোগান ছিল না, ছিল মুক্তির দর্শন। জয় বাংলা আজ মুক্তিযুদ্ধে প্রেরণার অঙ্গীকার। জয় বাংলা বলে এগিয়ে যাবে বাঙালি হাজার বছর।
ধন্যবাদ মিন্টু ভাই, অসাধারণ লাগলো আপনার কবিতাটি। এবারে আবারও আমরা শিরিন আক্তারের কাছে যাব, কবিতা শুনবো। শিরিন আক্তার, আপনি কি আছেন আমাদের সঙ্গে? কবি মোস্তফা ইকবাল আপনাদের সাথে সংযুক্ত হতে পারছে না। হ্যাঁ, উনি চেষ্টা করছেন, খুব সম্ভবত ওনার নেটওয়ার্কটি। উনি 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 নেটওয়ার্ক বা ব্রডকাস্টের কারণে পাচ্ছেন না। শিরিন আক্তার কি আছেন আমাদের সাথে? তাহলে আমি আরেকটি শোনাতে পারি কবিতা। শুনি। জি মিন্টু ভাই, মিন্টু সারেং। দর্শক, আমরা এখন মিন্টু সারেং এর কবিতা শুনি। আমার এবারের কবিতা মুক্তিযুদ্ধ রোমান। মুক্তির যুদ্ধ চলবে, চারদিকে শুনশান নীরবতা। ভেঙে আমরা চলেছি অগ্রহায়ণে, যেখানে মাঠ ভরা ধান কৃষকের মুখে হাসি ফুটাতো, আজ সেখানে বিরান প্রান্তর। অন্ধকার রাত, মাথার উপর চাঁদ, কুয়াশার চাদরে ঢেকে। আমরা যখন অ্যাম্বুশে পৌঁছলাম, তখন পাকিস্তানি হানাদার ক্যাম্প আমাদের রেঞ্জের মধ্যে। মাঝ আকাশের চাঁদ কখন মিলিয়ে গেল টের পাইনি। কমান্ডারের নির্দেশে ফায়ার ওপেন করলো পূর্ব দিক থেকে জামশেদ। শত্রুপক্ষের মোটরের গোলা এসে আমাদের আশপাশে পড়তে শুরু করেছে। আমাদের সামনে এগোতে হবে। রাশেদের সিগন্যাল, সঙ্গীদের নিয়ে প্রায় কাছাকাছি পৌঁছে গেলাম। গুলির মাত্রা বেড়ে গেল শত্রুপক্ষে। মাসুম খুব কাছাকাছি পৌঁছে, অনেকটা নিকটে। সেন্ট্রিফুস্টের খান সেনারা বুঝে ওঠার পূর্বেই উড়ে গেল গ্রেনেডের শব্দে। মুহূর্তে সাইদুলের হাতের মেশিন গানের এক ঝাঁক গুলিতে দ্বিতীয় সেন্ট্রিফোস্ট নিস্তব্ধ হয়ে গেল। মূল ক্যাম্পের খান সেনারা তাদের অবস্থান থেকে তাদের প্রাণপণ প্রতিরোধে ক্রমেই ভেঙে পড়তে শুরু করলো। যখন দক্ষিণ থেকে ঝড় বেগে শামীমের নেতৃত্বে খান সেনাদের বুকভেদ করে ঢুকে পড়ল তাদের শেল্টারে, ততক্ষণে খান সেনারা তাদের পশ্চাৎপসারণ শুরু করে। ঘাঁটি ছেড়ে যান্ত্রিক বহরে হতাহতদের ফেলে পালিয়ে গেল রূপনগরের দিকে। আমাদের আহত রাতুল, বশির তখন মৃত্যুর সাথে লড়ে নিস্তেজ হয়ে গেল। আমার কোলের পরে তাদের শেষ কথা ছিল জয় বাংলা। আমি আজ বেঁচে আছি চলমান সময়ে, দুঃসময়ের যাত্রী হয়ে। ৭১ আমাকে যুদ্ধে নিয়েছে, সহযোদ্ধার লাশ কাঁধে নিয়ে। মনে হয় আমি এখনো হাঁটছি তাদের স্বপ্নের স্বদেশ। তুমি কখন গ্রহণ করবে আমার কাঁধ যে আর বহন করতে পারছে না। জয় বাংলার শেষ রণধ্বনি আমার আজও ইন্দ্রিয়ে বাজে। আমি পাগলের মতো আমার সহযোদ্ধার সমাধি, যেখানে এখন কোনো রাজন্যের পদধূলি পড়ে না, যেখানে ছড়িয়ে আছে ফুলের মতো মুক্তিযোদ্ধার ঠিকানা। সারা বাংলাদেশে জেগে থাক নতুন মুক্তি সেনা।
মুক্তিযুদ্ধ চলমান, এ যুদ্ধের শেষ নেই, চলছে যুদ্ধ চলবে, মুক্তির যুদ্ধ কখনো শেষ হবে না যতদিন ওরা থাকবে। যারা শেষ করতে চেয়েছিল আমাদের স্বপ্ন স্বাধীনতা, নিশ্চিত করতে চেয়েছিল প্রজন্মের পরাধীনতা। আমার কবিতাটা শুনতে না। অসাধারণ কবিতা ছিল, সত্যি খুবই ভালো লেগেছে। আজকের এই বিকেলে, বিজয়ের বিকেলটা সত্যি অসাধারণ ছিল, বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন মিন্টু সারেং এর উপস্থিতিতে এবং তার কবিতায়। দর্শক, আশা করি আপনারা যথার্থ উদ্ভাবন করতে পেরেছেন। আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার কথা ছিল কবি মোস্তফা ইকবাল, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে তিনি যুক্ত হতে পারেননি। যুক্ত হওয়ার কথা ছিল একই সাথে ফতুর জসিম, তার একজন নিকটাত্মীয় মৃত্যুবরণ করায় তিনি সেখানে গিয়েছেন, যে কারণে তিনি যুক্ত হতে পারেননি। একই সাথে কবি পল্লবও যুক্ত হতে পারেননি, তার বাবা অত্যন্ত অসুস্থ, তাকে নিয়ে তিনি রংপুর গিয়েছেন। যুক্ত হতে পারেননি সুলতানা রাজিয়া, তার একটি জরুরি কাজে। যাই হোক, আমরা এই দুজনকে পেয়েছি এবং আজকের বিকেলটি সত্যি অসাধারণ ছিল এবং আশা করি দর্শক আপনারা উপভোগ করেছেন। একটু করে মাগরিব আজান হবে, আমরা অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করি। আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে কবিতার প্রহরে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জয় বাংলা। ধন্যবাদ সকল দর্শককে।